আমরা অনেকদিন ধরে যে এনসিএল টি-20 বা একটা যে কোনো ডোমেস্টিক টি-20র কথা বলতেছিলাম, সেটা আয়োজিত হলো এবং সেটা শেষ হওয়ার পথে। এখন শুধু আরেকটা কোয়ালিফায়ার আর ফাইনালটা বাকি আছে। এরকম অবস্থায় আমরা একটু পেছন ফিরে বলতে পারি যে আমাদের এই এনসিএল টি-20 যেটা আমরা প্রত্যাশা করি বেশ কিছু তরুণ পারফর্মার উপহার দিছে। যার ভিতরে অনেকে আমাদের চোখে ছিলেন আগে থেকেই, অনেককে বিপিএল দল আগে থেকেই দলে ভেড়াইছে, আবার অনেকে একদমই আননোন ফেস বলা যায়। আননোন ফেস না হলেও টুকটাক খেলতেছিলেন এখানে ওখানে, কিন্তু বিপিএলে এরা দল পান নাই। এরকম 7-8 জন ক্রিকেটার আছেন যারা দুর্দান্ত পারফর্ম করছেন কিন্তু বিপিএলে দল পান নাই। এখন একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে এটার ফলে, যে বিপিএলে দল পান নাই কিন্তু তারা এখন টি-20র বেস্ট পারফর্মার। বোঝা যাচ্ছে যে দেশের ঘরোয়া ক্রিকেটের বেস্ট তরুণ খেলোয়াড় এরা। সেক্ষেত্রে দলগুলোও একটা ক্রাইসিসে পড়ছে, এই বাচ্চাগুলোও একটা ক্রাইসিসে পড়ছে। দলগুলোর পক্ষ থেকে অলরেডি দেখলাম গতকালকে চট্টগ্রামের মালিক সামির কাদের চৌধুরী উনি সরাসরি বলছেন যে এই টুর্নামেন্টটা হওয়া উচিত ছিল বিপিএল নিলামের আগেই। সেটাই হওয়া উচিত ছিল, তাহলে ওনারা এই তরুণ খেলোয়াড়দের কিনতে পারতেন। এদিকে তরুণ খেলোয়াড়দের ক্রাইসিস হচ্ছে যে তারা এত সুন্দর পারফর্ম করেও বিপিএলে খেলার সুযোগ পাচ্ছিল না। এরকম একটা অবস্থায় একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল বা একটা কনসার্ন ছিল যে এই ছেলেগুলো কোথায় যাবে এখন, বিপিএল খেলতে না পারলে লাভটা কী হলো এই টুর্নামেন্টটা খেলে। এই টুর্নামেন্টটার টাইমিং নিয়ে বিসিবিরে আমরা প্রচুর গালাগালি করতে পারি এবং করা উচিত, যে এটা কেন ড্রাফটের আগে হলো না, ড্রাফট কেন দুদিন পিছালো না, সব মিলে একটা সমন্বয় তো করা যেতই। কিন্তু আপাতত সেই গালাগালিটা আমরা একটু শেলফে তুলে রাখি। একটা সুখবর হচ্ছে এই ব্যাপারটা বিসিবিরেও নাড়া দিছে। আমি গতকালকেই বিসিবির সঙ্গে আলাপ করতেছিলাম, বিসিবির সিইওর সঙ্গে। তো উনি বললেন যে ওনারা খুব গুরুত্বের সঙ্গে ব্যাপারটা দেখতেছেন। ওনারা অলরেডি নির্বাচক কমিটির সঙ্গে আলাপ করছেন, ওনারা বিপিএল কমিটির সঙ্গে আলাপ করছেন, এবং আজকে এই কন্টেন্ট আপনি যখন শুনতেছেন তখন বিসিবির একটা বোর্ড মিটিং হয়তো শেষ হয়েছে বা হবে হবে করতেছে। এই বোর্ড মিটিংয়েই একটা আলোচনা হওয়ার কথা যে তারা নির্বাচকদের বলবেন যে এই এনসিএল টি-20তে যারা ভালো করছে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সেই সিদ্ধান্তটা কী এবং কারা এখান থেকে নতুন করে বিপিএলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা একটু আলোচনা করি। এবার বিপিএলে আমাদের তরুণরা অনেকে দুর্দান্ত করছে। এর ভিতরে একটা বড় অংশ হাবিবুর রহমান, সোহান বা বাকি যারা, এরা তো অলরেডি আলোচনায় ছিল। এরা বিভিন্ন বিপিএল দল এদেরকে কিনে নিছে। হয়তো যতটা প্রাইস পেত এই টুর্নামেন্টটা এনসিএলটা যদি ড্রাফটের আগে হতো ততটা প্রাইস পায় নাই। তো ঠিক আছে, এগুলো ঘটে। কিন্তু মুশকিলটা হচ্ছে আজিজুল হাকিম তামিম বা আহমেদ শরীফ এরকম কিছু খেলোয়াড় আছে যারা ব্যাটে বলে একদম ফাটায় দিছে এনসিএল টি-20তে, এবং অনুমান করা যায় যে বিপিএলে অ্যাকচুয়ালি এর খুব কাছাকাছি একটা খেলাই হবে। 2-4 জন যে বিদেশি আসবে, উইথ ডিউ রেসপেক্ট তাদের কারো ক্লাস আমাদের এখানে যারা বোলিং করলো তার চেয়ে আকাশ পাতাল উঁচু না। একটু ভালো হবে কিন্তু আকাশ পাতাল উঁচু না। ফলে এই ছেলেগুলো বিপিএলে ভালো করবে এটা মোটামুটি আন্দাজ করা যায়। সেক্ষেত্রে এই ছেলেগুলোর এখন ভবিষ্যৎটা কী হবে এবং কারা এই প্যাচে আটকে গেল। এই প্যাচে সবচেয়ে বেশি আটকায় যাওয়া ছেলেটার নাম হচ্ছে আহমেদ শরীফ। আহমেদ শরীফ নামে আসলে আমি বাংলাদেশে একজন মানুষকেই চিনতাম, বাংলাদেশের প্রখ্যাত খল অভিনেতা আহমেদ শরীফ, একজন আমাদের গুণীজন, অসাধারণ অভিনেতা, অসাধারণ অভিনেতা। সর্বশেষ একটা কমার্শিয়াল ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন, ওইটার আমি একটু ক্লিপিং দেখছি। উনি জাস্ট একটা ওই জমির ভিতরে দাঁড়ায় মাটি ধরে একটা এক্সপ্রেশন দিচ্ছেন। তা আমি দেখলাম যে কমার্শিয়াল অনেক অভিনেতারে আমরা গুরুত্ব দেই না, অথচ এই আহমেদ শরীফ যে কোন লেভেলের অভিনেতা। যাই হোক, আজকে তো আর ওই আহমেদ শরীফরে নিয়ে কথা বলতে বসি নাই। ওনার প্রতি শ্রদ্ধা থাকলো, একই সঙ্গে বলি যে আর এক আহমেদ শরীফ চমকায় দিছে। চিটাগাংয়ের হয়ে খেলছে, মাত্র 20 বছর বয়সী একটা ছেলে। ও ডোমেস্টিকে ছোটোখাটো টুর্নামেন্ট, আমাদের প্রিমিয়ার লিগ এগুলো খেলতেছিল, কিন্তু এই রকমভাবে নিজেরে চিনাইতে পারে নাই। ও যে টি-20 কি ভয়ানক বোলার হইতে পারে এমন না, যে প্রচণ্ড পেস আছে, প্রচণ্ড সুইং আছে, কিছুই খুব মারাত্মক না। কিন্তু আজকের দিন তো এগুলো ডিমান্ড খুব বেশি করেও না। এখনকার টি-20তে আপনার দরকার হচ্ছে ওই যে কম্প্যাক্ট বোলিং, যে আপনি উইকেট নিতে পারবেন, রান আটকাইতে পারবেন। ফলে ওর ওই পেস দিয়ে এবং ওর ওই ছোটো ছোটো মুভমেন্ট দিয়ে ও মোটামুটি এই এনসিএল ডমিনেট করছে। মোটামুটি না, অ্যাকচুয়ালি ডমিনেটই করছে। ও এখন পর্যন্ত 18 উইকেট নিয়ে যখন কথা বলতেছি তখন পর্যন্ত এনসিএল টি-20 সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু এই সর্বোচ্চ উইকেট শিকারীটা বিপিএলে কোনো দল পায় নাই, তারা নিয়ে কেউ আগ্রহ দেখায় নাই। এটা আমি খুব একটা মন্দ বলি না, কারণ ওর এইরকম স্ট্যাটিস্টিক্স বা এরকম পারফরমেন্স তো এর আগে চোখের সামনে ছিল না। ফলে বিপিএল দলগুলো কী দেখে নেবে। ফলে আহমেদ শরীফ এই কলে বাদ পড়ছে। এই একই কলে বাদ পড়ছে আমাদের
আজিজুল হক তামিম, যারা নিয়ে আমরা অনেকগুলো কথা বলতেছি। আজিজুল হক তামিম হচ্ছে আমাদের আন্ডার-19 ক্যাপ্টেন। এখন কদিন আগে নিজেই মানে সামনে থেকে ব্যাটিং করে দলকে এশিয়া কাপ জিতায় নিয়ে আসছে, এবং ওইখানে ফাইনাল ম্যাচটায় যেটা আমরা জিতলাম, ওখানে সে দেখা যাচ্ছে যে প্রয়োজন হলে সে বোলার হিসেবেও কত ভয়ানক। এর আগে এনসিএল যে ইয়ুথ চ্যাম্পিয়ন্স লিগ হয়, ওখানে সে সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। ফলে আজিজুল হাকিম তামিম, আমি আশা করছিলাম যে সে অন্তত এমনিতেই বিপিএলে দল পাবে। তো যাই হোক, সেই একই কারণে আজিজুল হাকিম তামিমও দল পায় নাই। আজিজুল হাকিম তামিমও এই একটা ক্রাইসিসের মধ্যে আছে। আর একটা পেসারের কথা আমি খুব বলবো, ফাহাদ ও আন্ডার-19 খেলোয়াড়। এই পেসারটারে আমার অলরেডি মনে ধরছে, সেইটা ওই যে এশিয়া কাপ থেকেই মনে ধরছে। ওর সাকসেস হয়তো উইকেট সংখ্যা দিয়ে আপনারা খুব বেশি বুঝতে পারবেন না, কিন্তু একটু অন্যরকম অ্যাকশন, একটু আনইউজুয়াল অ্যাকশনের বোলার, এবং খুবই কার্যকরী, খুবই কার্যকরী। বিশেষ করে ওর অ্যাসাইনড স্পেলে একটা হয় না যে ডেথ ওভারগুলোতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় যে এই 3 ওভারের মধ্যে তোর এই করতে হবে। এই জিনিসটা ওরে যখনই দিতে দেখছি, সেটা এশিয়া কাপে বলেন আর এনসিএল টি-20তে বলেন, হি ইজ ট্রিমেন্ডাস। সে ওই অ্যাসাইনড কাজটা দুর্দান্ত করতে পারে, সেই জিনিসটা, এবং ওর পেসটাও দুর্দান্ত। সব মিলে ওর টি-20র জন্য এখন হটকেক বলা যায়। এর মাঝে একটা ম্যাচে 4 উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করে দিচ্ছেন। তবে আমি বলি, ফাহাদরে এরকম একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে বোঝা উচিত না। ফাহাদ হচ্ছে টি-20তে ধারাবাহিকভাবে খেলে যাবে সেই লোক, যে হচ্ছে সিজন শেষে আপনি তার স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝতে পারবেন না। বুঝতে হলে ওই যে আপনার এমভিপি রেটিং, অমুক তমুক, এগুলো দেখতে হবে যে ওর ম্যাচে ইম্প্যাক্ট কতখানি। ও সেই ধরনের বোলার। ফলে টি-20 যে কোনো দল, ওই দলের যদি একটু বোধসম্পন্ন ম্যানেজমেন্ট থাকে, তাদের কাছে ফাহাদ একটা খুবই, যেটা বললাম, হটকেক হওয়ার কথা। এই ফাহাদও দল পায় নাই এনসিএলে, সে সেই নিজের জাতটা প্রমাণ করছে, সেও দল পায় নাই। আর একটা পেসারদের কথাই বেশি হচ্ছে। আমি এমন না যে যাদের কথা বলতেছি, যে 4-5 জনের কথা বলতেছি এরাই সব, এর বাইরেও আছে, সেটা উল্লেখ করতেছি। আরেকটা পেসার সে হচ্ছে তোফায়েল আহমেদ। তোফায়েলও বেশ কিছু উইকেট নিয়েছে, একটা ম্যাচ ওরকম জিতাইছে। তোফায়েলের কিন্তু বেশ পেস আছে। তোফায়েল, সবচেয়ে বড় কথা, তোফায়েলের হাতে কিছু রানও আছে। মানে টি-20তে আপনারা যেরকম প্যাকেজ চান, সেটা যদি হিসাব করেন, তাহলে তোফায়েলগুলো আমার ধারণা টি-20 দলগুলোর জন্য বেশ আকর্ষণীয় হবে। সামির কাদের চৌধুরী যেটা বলছেন, ওই যে তারা এই পারফরমেন্সটা দেখলে হয়তো আরও 2-4 জনের নিতেন। আমার ধারণা সামির কাদের চৌধুরীর পছন্দের ক্রিকেটার হইতে পারে তোফায়েল। কারণ ওনার দলের যে কম্বিনেশন আমি দেখলাম, বিপিএলের যে কম্বিনেশন, ওনার দলে এরকম একটা পেসার যে কিনা ব্যাট করতে পারে, তার খুব জরুরি হইতে পারে। অবশ্য আমার ধারণা এই রোলটা এবার বিপিএলে সবচেয়ে ভালো পালন করবে হচ্ছে সাব্বির হোসেন। সাব্বিরকে নিয়ে একটা আলাদা কন্টেন্ট 2-1 দিনের মধ্যে করব। সাব্বির আমাদের অনেকগুলো ক্রাইসিস মিটায় দিতে পারে, অন্তত ঘরোয়া ক্রিকেটে। ইন্টারন্যাশনালে যাবে কিনা সেটা তো পরের আলাপ। সে আমাদের বহুকাল পরে একটা জেনুইন অলরাউন্ডার হইতে পারে, যে টপ অর্ডারে ব্যাট করে, আবার পেস বোলিং করে। মানে আমাদের নীতিশ রেডি হওয়ার সম্ভাবনা আছে তার। তো যাই হোক, সাব্বিরের কথা না বলি, ও তো অলরেডি দল পাইছে। আমরা তোফায়েলের কথা বলি, তোফায়েল কিন্তু খুব আকর্ষণীয় হবে যদি তোফায়েলের নেওয়ার কোনো দল সুযোগ পায়। সবশেষে জাওয়াদ আবরারের কথা বলি। জাওয়াদ আবরার হচ্ছে আজিজুল হাকিমের মেট। মানে ওরা টপ অর্ডারে যে 3 জন, মানে মূলত এখন আমাদের আন্ডার-19 টপ অর্ডারটা হচ্ছে ভয়ানক, মানে ডিস্ট্রাকটিভ একটা টপ অর্ডার। প্রত্যেকে 150+ স্ট্রাইক রেটে ব্যাট করতে পছন্দ করে, আবার চাইলে এরা ধীর স্থিরও হতে পারে। তো অসাধারণ একটা কম্বিনেশন আমাদের এই আন্ডার-19 টিমটা। এই টিমটার অনেক দূর যাওয়া উচিত। তো যাই হোক, জাওয়াদ আবরার হচ্ছে ওখানে ওয়ান ডাউনে বা ওপেনিংয়ে আমি শিওর না। দেখেন ওই যে সেই সমস্যা, একজন লিখছেন যে ওই মনে থাকে না রে ঢাল বানাই। তো যাই হোক, সেই ঢাল বানাইলাম। জাওয়াদ আবরার খুব দুর্দান্ত ব্যাট করছে। জাওয়াদ আবরার এই টুর্নামেন্টে সম্ভবত 143 স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং বেশ ভালো রান করছে। জাওয়াদ আবরারের উচিত বিপিএলে কোনো একটা দল পাওয়া এবং রেগুলার খেলা। ফলে এই যে 5 জনের কথা আমি বললাম, এর বাইরেও বেশ কিছু ছেলেপেলে আছে যারা বিপিএলে দল পায় নাই, এত আকর্ষণীয় পারফরমেন্সও নাই। কিন্তু আপনি যদি নর্মালি হিসাব করেন যে এই খেলোয়াড়গুলো যদি, এই ঘটনাগুলোই যদি বিপিএল ড্রাফটের আগে হতো, তাহলে এখান থেকে অন্তত 15 জন খেলোয়াড় বিপিএলের ড্রাফটে থাকতো এবং তাদের বিভিন্ন দল কিনে নিত। যদি ড্রাফটে নাও থাকতো, দলগুলো নিজেদের আগ্রহে ওই সাইনিং করাইতো, ডিরেক্ট সাইনিং করাইতো। এখন সেই সুযোগ এত খেলোয়াড় পাবে কি না সেটা বুঝতেছি না। আসলে তো পরিস্থিতি এই যে কারণে চিটাগাংয়ের মালিক স্ট্যাটাস দিয়েছেন, এর থেকে কাউরে নেওয়ারই এই মুহূর্তে কোনো আইন নাই। আজকে যখন কথা বলতেছি তখন পর্যন্ত বিসিবি বা বিপিএল কমিটির কোনো অপশন নাই যে নতুন করে কাউরে নিতে পারবে, কারণ সবাই তো তার স্কোয়াড পূরণ করে ফেলছে। এরকম অবস্থায় এই যে চোখের সামনে লোভনীয় কতগুলো খেলোয়াড় ঘুরে বেড়াচ্ছে, এদের তো নিতে চায় মালিকরা।
বোঝা যাচ্ছে সামির কাদের চৌধুরী যেহেতু স্ট্যাটাস দিচ্ছেন, তার মানে বাকি মালিকরাও বোঝা যাচ্ছে আগ্রহী এখানে কিছু খেলোয়াড়কে অনবোর্ড করলে সঙ্গে সঙ্গে তারা সেল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে বিসিবি একটা ভুল করে ফেলছে, সে ভুলটাও তারা বুঝতে পারছে। এমন না যে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন ভাই বলছেন যে হ্যাঁ ভুল বুঝছি, কিন্তু ওনার সঙ্গে কথোপকথনে আমার মনে হয়েছে যে ওনারা রিগ্রেট করতেছেন যে এই টুর্নামেন্টটা কেন আমরা আগে করলাম না। যাই হোক, রিগ্রেট করে বসে থাকলে তো হবে না। ওনারা যেটা করছেন খুব কুইক একটা ডিসিশন নিচ্ছেন, বোর্ড ডিসিশন নিয়েছে যে ওনারা নির্বাচক কমিটির সঙ্গে আলাপ করবেন এবং আজকে যে বোর্ড মিটিংটা চলতেছে বা শেষ হয়ে গেছে এই কন্টেন্ট যখন দেখতেছেন, সেই বোর্ডেই আসলে এই ডিসিশনটা ফাইনাল হওয়ার কথা যে ওনারা নির্বাচকদের একটা লিস্ট বানাইতে বলবেন। নির্বাচকদের বলবেন যে তোমরা এখানকার টপ পারফর্মার যারা বিক্রি হয় নাই তাদের একটা লিস্ট করো। সেইটা 7 জনের হইতে পারে, 14 জনের হইতে পারে, 21 জনের হইতে পারে। 21 জনের সম্ভবত হবে না, অত বেশি পারফর্মার নাই যারা বিপিএলে চান্স পায় নাই, হয়তো 14 জনের হইতে পারে। কেন 7, 14, 21 বলতেছি? 7-এর গুণিতক কেন বলতেছি? কারণ হচ্ছে দল হচ্ছে 7টা। বিসিবি এখানে যেটা করতে চায়, বিসিবি একটা লিস্ট মেইল করতে চায় দলগুলোকে যে আমাদের এই 7 জন বা এই 14 জন বা এই 10 জন এই খেলোয়াড় আছে যাদেরকে আমরা মনে করি বিপিএলের দলগুলো নিলে আগ্রহী হতে পারে। এখান থেকে আপনারা সর্বোচ্চ এতজন করে খেলোয়াড় কিনে নিতে পারেন। সেক্ষেত্রে সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করতে হবে। সম্ভবত প্রসেসটা এইটা থাকবে যে ওনাদেরকে বিসিবিরে জানাইতে হবে, সরাসরি খেলোয়াড়ের সঙ্গে করতে পারবে না, সাইনিং করতে পারবে না। এরা আসলে বিসিবির খেলোয়াড় হিসেবে সেল হবে, যেটা কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন বেশ আগে শুরু করে দিছে। ফুটবল ফেডারেশন একটা একাডেমি করছে, এলিট একাডেমি, ওখানকার খেলোয়াড়দের সেল করে ফুটবল ফেডারেশন নিজেই। তো এদেরকে সম্ভবত বিসিবি সেল করবে। বিসিবি সেল করবে মানে বিসিবি টাকাটা খাইয়ে দেবে তা না, টাকাটাই বাচ্চাদের হাতেই দিয়ে দিবে, কিন্তু বিসিবি ব্যাপারটা তদারকি করবে। কারণ হচ্ছে যে ডিরেক্ট সাইনিংয়ে গেলে এই বাচ্চারা সঠিক পরিমাণে টাকা পাবে না। সেক্ষেত্রে ধরেন আগের বার মূল ড্রাফটে সর্বনিম্ন ক্যাটাগরির প্রাইজ মানি ছিল 10 লাখ টাকা। এদের ক্ষেত্রে আমি যতদূর বুঝতেছি এটা একটু কমায় আনা হবে, কারণ একেবারে বাচ্চা বাচ্চা ছেলে পেলে তো বেশিরভাগ। ফলে এদের ক্ষেত্রে হয়তো আরেকটু প্রাইজ মানিটা কমায় এনে বলা হবে যে আপনারা 1 জন বা 2 জন করে খেলোয়াড় এখান থেকে নিতে পারেন। তখন তারা পারফর্মার হিসাবে খেলোয়াড় এখান থেকে বেছে নিয়ে নেবে যার যারে দরকার হয়। সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি অন্তত 7 থেকে 10 জন খেলোয়াড়, যদি 14 জনের লিস্ট হয় তার থেকে এখানে নতুন করে দলে ঢুকে যাবে। এটা একটা দুর্দান্ত ব্যাপার হবে। একই খেলোয়াড় নিয়ে 2 দল আগ্রহী হলে কি হবে সেটা আসলে ওই যে আজকে বোর্ড ডিসিশন হওয়ার বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিপিএল টেকনিক্যাল কমিটি তারা মিলে ডিসাইড করবে যে এখানে জটিলতা যদি হয় যে একই খেলোয়াড়কে 2 দল কল করে দিছে, সেক্ষেত্রে ওই খেলোয়াড় কে পাবে, ওই সব বিষয়ে হয়তো টেকনিক্যাল কমিটি কিছু ডিসিশন নেবে। ওই ডিসিশনগুলো হইতে হইতে এটা আমার ধারণা আজকে রাতের মধ্যে প্রসেস হয়ে যাবে। কালকেই আসলে নির্বাচকরাও এটা থ্রো করে দেবে, কারণ সময় নেই তো, আর কয়েকদিন পরেই খেলা শুরু। ফলে এনসিএলে দেখেন এই যে গত 5-6 বছর ধরে আমরা প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটর, সিনিয়র সাংবাদিকরা তো এর একটা বলতেছেন বাংলাদেশে যখন শুরু হয়েছে, ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে তখন থেকে। ইনফ্যাক্ট আমাদের দেশে যখন টি-20 আসলো প্রথম, তখন কিন্তু বিপিএলের বাইরে একটা সুন্দর টি-20 ঘরোয়া টুর্নামেন্ট দিয়েই শুরু হয়েছিল। তখন ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো একটা টি-20 টুর্নামেন্ট খেলছিল এবং সেখানে একই ম্যাচে জুনায়েদ আর আশরাফুল সেঞ্চুরিও মারছিল। দ্যাট ওয়াজ গুড টাইম। পরে ওইটা আমরা ধরে রাখতে পারি নাই। এরপরে ছোটোখাটো 2-একটা ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে। কিন্তু আমরা সবসময় দাবি করছি যে বিপিএলের নতুন মৌসুমের কর্মকাণ্ড শুরু হওয়ার আগে, মানে ড্রাফটের বেশ আগে এই টুর্নামেন্টটা করতে হবে, যাতে এই খেলোয়াড়দের উপরে মারাত্মকভাবে চোখ রাখতে পারে দলগুলো, তাদের স্কাউটরা, তাদের কোচরা, তাদের সিনিয়র খেলোয়াড়রা। তখন এখান থেকে বড় একটা অংশ যাবে। আমাদের বিপিএল যে থোড়বড়ি খাড়া হয়ে গেছে তার অনেক কারণ আছে। একটা কারণ উইকেট নাই ভালো, একটা কারণ হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হয় না, আরেকটা কারণ যে ওনারশিপ নাই, মানে দর্শকের ওনারশিপ নাই। কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে নতুন পারফর্মার উঠে আসতেছে না, নতুন পারফর্মাররা এসে এই মঞ্চে পারফর্ম করতেছে না। সেই আদি যুগের দেখা পাকিস্তানি, আফগানিস্তানি কিছু খেলোয়াড় আমাদের দেশেরও, মানে কেউ মন খারাপ করে না, আমাদের দেশেরও সেই আদি যুগে বাতিল হয়ে যাওয়া কিছু টি-20 খেলোয়াড় নেমে 120-30 রানের স্কোর করে। ফলে আমরা ওয়ার্ল্ড লেভেলে যাইতেই পারি না। অথচ দেখেন এই বাচ্চারা খেলছে সিলেটে, রেগুলার 180+ স্কোর হয়েছে, 200+ স্কোর চেজ ডাউন হয়েছে। তার মানে এরা টি-20টা খেলতে পারে, অথচ যারা পারে তারাই মঞ্চ পায় না। এই এনসিএল টি-20-র আর একটা বড় অবদান হবে, একটা তো আছে যেখান থেকে নতুন করে কিছু খেলোয়াড় বিক্রি হবে, আরেকটা বড় অবদান হবে অলরেডি যারা বিক্রি হয়ে আসছে বিপিএল টিমগুলোর কাছে। যেমন ধরেন জিসানের কথা ভাবতে পারেন, বা এরকম পিচি যারা খুব পারফর্ম করলো, এদের আরেকটা দারুণ আশীর্বাদ হবে। ধরেন জিসানরে দিয়েই যদি বলি, জিসান যে টিমে আছে ওই টিমে হয়তো সবগুলো ম্যাচ পেত না,
জিসান একটা এখনো ধোঁয়াশাচ্ছন্ন ব্যাপার। আমরা বলতেছি যে জিসান বড় ম্যাটার করে। অস্ট্রেলিয়াতে এই ২ টা বিস্ফোরক ইনিংস খেলে আসছে, আন্ডার 19 এই করছে, ওই করছে। এটা আমরা যারা থিওরি নিয়ে কথা বলি, যারা শুধুমাত্র ওই কি বলে কনটেন্টে কথা বলি বা নিউজ করি, তাদের বলা সোজা। কিন্তু কোনো একটা ম্যানেজমেন্টের পক্ষে ওই জিসানকে সবগুলো ম্যাচ খেলানোর মতো ঝুঁকি নেওয়া খুব কঠিন। বড়জোর কী করতে পারে? শুরুর দিকে ১-২ ম্যাচ খেলায় ফেলতে পারে। প্রথম ৩ ম্যাচে একটা ম্যাচ দিয়ে দিল। এখন একটা ম্যাচ পাইলেই জিসান সেঞ্চুরি মারবে বা 50 মারবে, এটা তো আশা করা কঠিন। যদি না পারে তাহলে কিন্তু জিসান আর পুরো সিজনে ম্যাচ পাবে কিনা সন্দেহ আছে। মানে তার নিজেরে প্রুভ করার মঞ্চটা ছোট হয়ে যায়। তখন জিসানকে যেটা করতে হয়, এই জন্যই আরকি ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট লাগে। সেই জিনিসটা জিসান প্রুভ করে দিছে। সে দেখায় দিছে যে সে সুযোগ পেলে কোন লেভেলের পারফর্ম করতে পারে। সেটা দেখায় দেওয়ার ফলে সে একটা সেঞ্চুরিও মেরে দিছে এখানে এবং টপ স্কোরারদের মধ্যে আছে, টপ 3 র মধ্যে আছে। ফলে এখন আর তারে বাইরে বসায় রাখার বিলাসিতা কোনো দল দেখাবে না। মানে তার ওই জায়গায় যদি একটা আফগানিস্তান কম্পিটিটর থাকে বা পাকিস্তান দল থেকে ২১ বছর আগে বাদ পড়া কোনো ক্রিকেটার তার কম্পিটিটর থাকে, অ্যাটলিস্ট ওই জিসানরে বসায় তারে মাঠে নামানোর আর কথা না। মানে আমাদের ছেলেপেলে আগের চেয়ে একটু বেশি খেলার সুযোগ পাবে। সেটা যারা দলে চান্স পায়নি তারাও পাবে, যারা দল পাইছিল তারাও পাবে। সব মিলে এনসিএল টি-20 আমি বলব ১ম আয়োজনেই তার প্রাথমিক উদ্দেশ্যটা অর্জন করে ফেলছে। যে আমাদের ঘরোয়া ক্রিকেটারদের প্রতি যেন সবার চোখ আসে। যেমন এই আমি দেবব্রত কথা বলতেছি এদের নিয়ে। আগের বিপিএলগুলোর আগে কি আমি জানতাম যে এর বাইরে পাইপলাইনে আমাদের কী, কী রয়ে গেল? আমাদের ইয়ং ক্রিকেটার অ্যাকচুয়ালি কারা টি-20 র জন্য সুইটেবল? জানতাম না তো। ফলে সেই জিনিসটা আমরাও জানলাম। মানে ওরা একটা কিছুর মধ্যে আসলো, ওরা একটা ফোকাসে আসলো, একটা মঞ্চ পাইল। এইটাই না আসলে কাজ, এইটাই না ঘরোয়া টুর্নামেন্টের কাজ। সেই কাজটা হলো। এখন আশা করি যে বিপিএল মালিকরা ঠিকমতো রেসপন্স করবেন। বিসিবি যে সুযোগ তাদের দেবে, যেহেতু চিটাগাংয়ের মালিক জানাইছেন আগ্রহী, উনি তো রেসপন্স করবেনই। বাকি মালিকদেরও প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই রেসপন্সটা করেন, হয়তো ১০-২০ লাখ টাকা বেশি যাবে পকেট থেকে, এটা মেনে নেন। দেশের ক্রিকেটের স্বার্থেই মেনে নেন, আপনাদের স্বার্থেও মেনে নেন। একই সঙ্গে বিসিবিকে বলব যে এনসিএল টি-20টা নিয়ে এই যে ছোট্ট দুর্বলতাটা, যেটা বিপিএল ড্রাফটের আগে হওয়া উচিত, এটা যেন আগামী থেকে ঠিকমতো হয়। আর হচ্ছে ভেন্যু-টেন্যু নিয়ে পরে বলব। ভেন্যু নিয়ে যে কিছু অব্যবস্থাপনার খবর আছে, তারপরে এক ভেন্যুতে মানে ২ গ্রাউন্ডে এতগুলো ম্যাচ খেলা, এটা আইডিয়াল সিচুয়েশন না। আরেকটু বেটার অ্যারেঞ্জমেন্ট করা পরের বছর থেকে শুরু হিসাবে ঠিক আছে। শুরু হিসাবে আমি আপনাদের ধন্যবাদ দেই। সবাই ভালো থাকবেন এবং এই পুরো টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের যারা পারফর্মার সবার জন্য শুভেচ্ছা থাকবে।